জি, আপনার কাছে আবার আসবো। জনাব আহসান মনসুর, কেন আমরা আবাসন খাতের এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছি না, এবং বলা হচ্ছে সহনীয় সুদের পর্যাপ্ত ঋণের অভাবে আবাসন শিল্পের সংকট তৈরি হচ্ছে, এটা কি একেবারেই সঠিক? আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? সমস্যার অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে অতিমূল্যায়ন। আমাদেরও ঢাকাতেও কিন্তু 2003 সাল পর্যন্ত 3,500 টাকাতেই ফ্ল্যাট পাওয়া ছিল। জি, গুলশানেই বিক্রি হতো। আমি নিজে দেখেছি। আমার ফ্রেন্ড যখন প্রথম সাউথ ব্রিজের সে চেয়ারম্যান, আমার স্কুল ফ্রেন্ড, সে বলল 5,000 টাকা করে আমি বাড়ি বিক্রি করতেছি লেক ফ্রন্ট বাড়ি ধারাতে। আমি বললাম 5,000 টাকা কে কিনবে? বললো না, বিক্রি হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য মার্কেট স্টার্টিং। সেই মার্কেট তখন থেকে শুরু হলো। হ্যাঁ, তারপর থেকে যে উত্থান শুরু হলো, সেটা যেতে যেতে এই যেটা 3,000 টাকাটা সেটা যে 25,000 টাকা, আর যেটা 5,000 টাকাটা সেটা যে 40,000 টাকা পর্যন্ত গিয়েছে। এখন এই যে উত্থান, এটা তো কোনো মতে সাস্টেনেবল না, এটা থাকতে পারে না। কাজেই যে কোনো অর্থনীতিতে একটা জিনিস আছে যে একটা সাপ্লাইয়ের সাথে ডিমান্ডকে ম্যাচ করতে হবে। আমার সাপ্লাই যদি ওভার প্রাইসড হয় এত দামে, আর আমার যে ইনকাম, যারা কিনবেন তাদের তো একটা ইনকামের সোর্স আছে। তারা হয়তো বিদেশি নাগরিক হতে পারে, বাড়িতে একটা ঢাকা ফ্ল্যাট কিনতে চায়। তাদের জন্য তখন আমি নিজের কথাই বলি, আমি নিজে হিসাব করে দেখেছি যে আমি ঢাকায় আসলে পরে আমি 1.5 কোটি টাকা দিয়ে আমি সুন্দর একটা ফ্ল্যাট কিনতে পারবো, বড় সাইজের ফ্ল্যাট কিনতে পারবো। কারণ আমার হিসাবে ছিল যে 3.5 থেকে 4,000 টাকা করে ফ্ল্যাট হবে। আমি যখন 2008 সালে আসলাম, দেখলাম যে সেটা অলরেডি 12,000 টাকা হয়ে গেছে। আমি বললাম যে আর দরকার নেই। তো জিনিসটা হচ্ছে যে সামর্থ্যের বাইরে যখন চলে যায় তখন ন্যাচারালি সেই জিনিসটা বিক্রি হতে পারে না। কাজেই আমাদেরকে এই জিনিসটাকে ভুলে গেলে যাবে না যে এখানে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্টের সাংঘাতিকভাবে প্রয়োজন আছে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কম হয়নি। আমি বলি কেন, রিয়েল টার্মসে অন্তত পক্ষে 50% প্রাইস অ্যাডজাস্টমেন্ট রিয়েল। কিন্তু ব্যবসায়ীরাই তো বলছে যে এখন ফ্ল্যাটের দাম অনেক কম, সেটা বলছি। কিন্তু তারপরেও বিক্রি করতে পারছে না, সাড়া পাওয়া যাচ্ছে না। আমার বেড়েছে 500%। আমি কমিয়েছি 200%। আমি যেটা কমিয়েছি প্রকৃত মূল্যে, সেটাকে হাফে নামিয়ে আনছি প্রকৃত মূল্যে। অর্থাৎ আমার ইনফ্লেশন প্লাস নমিনাল প্রাইস অ্যাডজাস্টমেন্ট দুটোকে মিল অ্যাড করলে পরে আমি 50% নামিয়ে আনছি। অর্থাৎ যেটা গুলশানে এখন 15,000 টাকাতে আমি ফ্ল্যাট পাবো, গুলশানে পাবো। হওয়ার কথা 5,000, 1 এবং 2 এর মাঝখানে হিসাব অনুযায়ী হওয়ার কথা 5,000। আসলে হওয়ার কথা আমার বর্তমান মূল্যে 10,000 টাকা বেশি হওয়ার কথা না। এক্স্যাক্টলি বর্তমান মূল্যে আমি বলবো যে দ্যাট উইল বি এ ফেয়ার প্রাইস ফর দ্যাট লোকেশন, বিকজ ইটস এ প্রাইম লোকেশন। এবং সেইভাবে অন্যান্যগুলো তখন আরো কমতে হবে। এই 10,000 টাকা নমিনাল প্রাইসে হয়তো আমরা দেখব না, কিন্তু প্রকৃত মূল্যে কিন্তু এটা আসতে বাধ্য। এখন যেটা দেখছি 15,000 টাকা নমিনাল প্রাইস, এটা আরেকটু কমে 12,000 টাকায় আসুক, ইনফ্লেশন বাকিটা খেয়ে দেবে। আমাদের এই যে সবার বেতন বাড়ছে, বেতনটা বাড়বে, আয়ের সাথে আমার এই সম্পদের মূল্যের একটা সামঞ্জস্যকরণ হবে। এই সামঞ্জস্যকরণটা যতদিন না হবে ততদিন এই বিজনেস সেক্টরের মন্দা ভাবটা যাবে। আমি ফাঁকে শুধু একটা প্রশ্ন করবো, যোগ করতে চাই যে আপনি যেটা বলেন তার সাথে সাথে কি জমির দাম কি কমবে? বলেন, জমির দাম তো কমবে না। জমির দাম কমেছে, অবশ্যই কমেছে। না, আপনি ওই জমির দাম যেটা বলতেছেন ঢাকা শহরে কমে না, ঢাকার বাইরে শহরে কেন? আমি বনানীতে আমি এই মাসে জমি রেজিস্ট্রেশন দেখেছি আমি 18 কোটি টাকাতে 7 কাঠা, যেটা 3 কোটি টাকার চাইতে কম, যেটা 5 কোটি টাকা পর্যন্ত হয়েছিল ওই বনানীতে। তো জমির দামও কমেছে। এবং আমি যদি 5 বছর অ্যাড করি ইনফ্লেশন, আমি যদি 10% করে এই টাকাটা রাখতাম ব্যাংকে, তাহলে আমি কত টাকা লস করলাম আপনি হিসেব করে দেখেন। যে প্রকৃত মূল্যে সে কিন্তু প্রায় কাছাকাছি, মানে 50% এর মতো কমে গেছে তার জন্য। 5 থেকে 2.5 কোটি টাকারও নিচে নেমে আসছে প্রকৃত মূল্যে, তখনকার 2.5 কোটি টাকারও নিচে নেমে। জনাব মনসুর, কাজে এটা একটা দিক। আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা সরকারের বিরাট ব্যাপক ব্যর্থতা, যেটা আপনি বলেছেন যে এই জমিগুলোকে আমি ব্যক্তি খাতে দিয়ে আমি একটা মধ্যস্বত্বভুক্তি তৈরি করছি। সরকার সরাসরি বিল্ডারদের সাথে যদি নেগোশিয়েট করতো, ঠিক আছে, দিস ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য কোয়ালিটি স্পেসিফিকেশন, দিস ইজ দ্য প্রাইস রেঞ্জ ইন হুইচ ইউ হ্যাভ টু সেল প্রাইস, ফিক্স করে দাও, একটা রেঞ্জ ফিক্স না, একটা রেঞ্জের মধ্যে ওটা দিয়েই তো লটারি করতে পারতো। এই যে লটারি করে প্লট না দিয়ে ফ্ল্যাটটাই তো তাহলে কম পয়সায় হতো, সবাই অ্যাপ্লিকেশন করতো। লটারির তো কোনো দরকার নাই। আমি রেঞ্জ অফ অপশন দিতে পারি, সাপ্লাই বেড়ে যাবে। আপনি দেখেন পূর্বাঞ্চলে এত হাজার জমি পট দেওয়া হয়েছে, কমপ্লেক্স করলে কত বছর আগে দেওয়া হয়েছে তাই বলেন?
10 থেকে 15 বছর আগে দেওয়া হয়েছে, এবং আরো এখন পর্যন্ত হবে না এগুলি। এখন পর্যন্ত একটা ইটও গাঁথা হয় নাই সেখানে বাড়ি করার জন্য, একটা সাপ্লাই সেখান থেকে আসে নাই। এই ধরনের যদি আমরা প্রকল্প করি যেখান থেকে সাপ্লাই অফ হাউজিং আসবে না, কিন্তু আমরা বলবো হাউজিং প্রকল্প, সেই প্রকল্পকে তো আমি কোনোদিনই বলবো না যেটা একটা প্রকৃত প্রকল্প হতে পারে, এটা জনস্বার্থে হতে পারে, এটা ব্যক্তি স্বার্থের প্রকল্প হয়েছে। এই জমি অলরেডি 3 বার করে বিক্রি হয়ে গেছে এবং চতুর্থ পঞ্চমের জন্য তারা রেডি হচ্ছে, দামটা কম বলে তারা অসুস্থ। তখন ডেভেলপারের কি অবস্থা হবে জমির দাম? এই প্রেক্ষাপটে সরকার যে মধ্যস্বত্ব ভুক্তি তৈরি করেছেন, তারা কারা? তারা হচ্ছে আমলা, তারা হচ্ছে আমাদের মিলিটারি, তারা হচ্ছে আমাদের পুলিশ, তারা হচ্ছে আমাদের সাংবাদিক, তারা হচ্ছে আমাদের সর্বস্তরের যারা সোসাইটিতে ডমিনেট করে সেই পাওয়ার গ্রুপরা, এরাই হচ্ছে এটাই এখানে একটা পেট্রোনেজ এবং পাওয়ার এন্ড পেট্রোনেজ রিলেশনশিপ ডেভেলপ করেছে, যেটা সবাইকে একটা সুন্দর একটা কমফোর্টেবল অ্যারেঞ্জমেন্ট, যেটা অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে কিছু লোক বিত্তশালী হচ্ছে এবং আনআর্ন বিত্ত, মানে তারা এটা কিন্তু আর্ন না, এবং একটা এবং এটা সমাজে একটা আমি বলবো যে অর্থনৈতিক বিরাট একটা ইনকাম সৃষ্টি করছে, একটা রেন্টের ক্লাস সৃষ্টি করছে, যারা জীবনে কোনোদিন কিছু করে নাই তারা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, বিকজ তাদের বাবা এই সম্পত্তিগুলো নিয়ে আসছেন তার নামে বা মায়ের নামে বোনের নামে, এবং তারা সেটা ভোগ করছে। এটা কিন্তু আমাদের একটা অর্থনীতির জন্য কোনো মতে সমাজের জন্য ভালো কোনো নিদর্শন নয়। সরকারের যেটা উচিত ছিল, আজকে যদি এই পূর্বাচলকে সরকার সরাসরি বিল্ডারদের হাতে দিয়ে দিতেন, এখান থেকে 50 না হলেও 5 লক্ষ ফ্ল্যাট আমি এখানে পেতে পারতাম, এবং এটার জন্য আমাকে 15 বছর ন্যায্য মূল্যে, এবং 15 বছরের মধ্যে আমি 5 লক্ষ ফ্ল্যাট পেতে পারতাম, এবং একটি সুন্দর আবাসিক যে মাইক্রো এরিয়া কমপ্লেক্স, যেটা বড় বড় এরিয়া নিয়ে করতে, যেটা সল্ট লেক কিংবা অন্য জায়গায় সুইমিং পুল থাকতো, প্লেগ্রাউন্ড থাকতো, আন্তর্জাতিক মানের সবই থাকতে পারে। এখন কংক্রিটের জঞ্জাল হবে, 3 কাঠা 2.5 কাঠা 5 কাঠা 10 কাঠা কংক্রিটের জঞ্জাল হবে, এবং সেই জঞ্জালের মধ্যে আমাদেরকে আরো শত শত বছর বসবাস করতে হবে, যেটা উত্তরা কিংবা অন্য জায়গাগুলো। একটা ছোট্ট জিনিস বলি, উনি যে জঞ্জালের কথা বললো, এই যে 2.5 কাঠায়, আমি সিম্পল বলি, 2.5 কাঠায় 8 তলা বা 10 তলা বিল্ডিং বানানো হয়ে যাবে, তাহলে প্রতিটি 2.5 কাঠার জন্য একটি করে লিফট, প্রতিটি 2.5 কাঠার জন্য একটি সাবস্টেশন। এখানে যদি 10 বিঘা জমি নিয়ে করা হতো, তাহলে ওখানে হয়তো 4টা লিফট বা 6টা লিফট লাগতো, যে সাবস্টেশন একটা লাগতো, এবং প্যারালাল 2টা ওয়াল, এই যে 2.5 কাঠার পাশাপাশি মাঝখানে জায়গা নষ্ট, এবং 2টা ওয়ালের বদলে একটা ওয়ালে কাজ হতো। মানে কি পরিমাণ আমাদের জায়গা হতো, অর্থ সাশ্রয় হতো, ডেভেলপাররা বিউটিফুল জিনিস কম্পিটিশনে তারা দিতে পারতেন। আরেকটা প্রবলেম কি জানেন, রাজুকে মনিটরিং যেটা করে, মানে আপনি যেটা আমাদের এখানে রাজু হচ্ছে কন্ট্রোলিং মোডি। এখন রাজু চলে গেছে, মনে করেন সে ফ্লাইওভারও বানাচ্ছে, রাস্তাও বানাচ্ছে, সবকিছু, এখন আবার বাসও চালু করছে, মনে হয় বাস চালাবে। এখন রসুন পেঁয়াজের আমদানি বাকি আছে রাজুকে, এখন তার তো লোক বল নাই, তাদের তো আবার বিভিন্ন কর্মচারী আবাসন কিংবা কর্মচারী কমপ্লেক্সও দেখা যাচ্ছে। এখন সে একটা লোক যদি সবকিছু করে, সে তো আর দুর্গা মা না, তার 10টা হাত আছে, যে একটা হাত দিয়ে এই কাজ করবে। রেগুলেটর ক্যানট বি এ বিজনেসম্যান। রেগুলেটর যখন এই জায়গায় আছে, আরেকটা জিনিস আশিক ভাই যেটা বললো যে আমরা এতবার বলতেছি কাজ হয় না, কিন্তু পজিটিভ কিছু কাজ হচ্ছে। আমি সেটা আমার এখন এর মাধ্যমে বলা উচিত, মানে এটা আপনাদের নলেজে দেওয়া, আপনাদের বলার জন্যই কিন্তু এগুলো হচ্ছে মানে কি, সরকার ইতিমধ্যে পিপিবির আওতায় মিরপুর কালসি এলাকায় স্বল্প এবং মধ্য আয় লোকদের জন্য ফ্ল্যাট তৈরি করবে। এটা কিন্তু ডেভেলপারদের মাধ্যমে, এটা একটা টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার রিহাবও এটার সাথে ইনভলভ, কিন্তু এটা প্রথমবারের মতন হচ্ছে। এখন এখানে একটা মজার বিষয় কি জানেন, সেই জমিটার মধ্যে অনলি 5 একর জমির মধ্যে টেস্টিং বেসিকে প্রথম হবে। রিহাবও দেখবে, রিহাবের মেম্বাররা পারে কিনা, সরকারও দেখবে, ন্যাশনাল হাউজিং ও দেখবে। মানে এটা একটা, আমি মনে করি একটা বর্তমান পুত্রমন্ত্রীকে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এটা স্টার্ট করতে। এখন আপনি জানেন যে আমাদের দেশে আমলাতান্ত্রিক ব্যাপার আছে, অনেক নতুন জিনিস করতে গেলে অনেক সময় লাগে, অনেক নিয়ম কানুন লাগে, এই জন্য জিনিসটা দেরি হচ্ছে। কিন্তু এটা যখন হয়ে যাবে, তখন কিন্তু এই যে আপনারা বললেন বা আসিক ভাই বলে যে আমরা তো বলি হয় না কেন, এটা কিন্তু এই বলার জন্যই কিন্তু। জি লিয়াকত আলী ভূঁইয়া, সম্প্রতি আপনাদের পক্ষ থেকে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চাওয়া হয়েছে। আপনি যদি বলেন এই অর্থ বিনিয়োগের সুযোগ মিলে আবাসন খাতের সুযোগ আসলে কতটুকু দূর হবে? দেখুন, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটু পরিষ্কার করে দেওয়া উচিত যে অনেকে মনে করে যেটা আমরা কালো টাকা চাচ্ছি, কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিতা বলতে
মোবাশ্বের ভাইয়ের বোনকে বা তার ভাইরা মিলে কোনো এক সময় 30 লাখ টাকা দিছে, মানে তারা দিছে জমি বিক্রি করে। যাই হোক, এই টাকাটা কিন্তু ব্ল্যাক মানি না, তার কাছে এই টাকাটা আছে। এখন এই টাকাটা তো সে বিনিয়োগ করতে হবে। তাকে যদি বিনিয়োগ করার সুবিধা না দেন, তাকে যদি প্রশ্ন করেন যে তুমি এই টাকাটা কোথায় পেয়েছো, তখন কি এই টাকাটা কিন্তু উনি বাইরে নিয়ে যাবে। তাছাড়া কোনো আপনি জানেন যে 2013 সালে 76,000 কোটি টাকা কিন্তু বেড়ে গেছে, এবং এই তারপর 2013-14-তে 14-15-তে কত বেড়েছে এটা তো আবার আমরা পরে রিপোর্ট পাবো। এবং এই টাকাগুলো কিন্তু সমস্ত মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু ফ্ল্যাট কিনছে আমাদের লোকরাই, এবং প্রবাসীরাও তো একটা অংশ এখানে কিনে। আপনি যেটা বলছেন এটা কিন্তু সরকার কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে কিন্তু এটা কিন্তু এই খাতে দেওয়ার জন্য বলেছে। বলার পর কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই জন্য এই টাকাটা যখনই বিনিয়োগ করতে যাচ্ছে তখনই প্রশ্ন আসতেছে তুমি এই টাকাটা কোথায় পেয়েছো। কারণ এই এখন প্রশ্ন করে তো সেটা বলতে পারবে না, ফলে এই টাকাটা এখানে বিনিয়োগ হচ্ছে না। কিন্তু আমরা যখনই বাজেট হয়, ডিক্লেয়ার হয়, আপনারাও মনে করেন, মিডিয়াও মনে করে যে এই টাকাটা মনে এখানে বিনিয়োগ হয়, আসলে কিন্তু এই টাকা বিনিয়োগ হচ্ছে না এখানে। খিতুরিয়া কোতালি হইয়া 2014-15 অর্থ বছরে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের একটি সুযোগ ছিল, কিন্তু এখনো সেসব প্রত্যাশিত সাড়া পাওয়া যায় না। এখনো আছে, কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে, এবং 2013-তেও ছিল, লাস্ট 4 বছর ধরে কিন্তু এটা আছে, কিন্তু সারা পাওয়া যাচ্ছে না। একটাই কারণ, সারা কেন পাওয়া যাচ্ছে একটাই কারণ। এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথে।